হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কিভাবে করতে হয়। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কেবল অ্যাকাউন্টিং এর জন্য অথবা ফিনান্সিয়াল রিপোর্টিং এর জন্য গুরুত্বপূর্ণ, ব্যাপারটা এরকম না। যারা হচ্ছে ট্যাক্স নিয়ে কাজ করে, অর্থাৎ কর্পোরেট ট্যাক্স নিয়ে কাজ করে, ওনাদের জন্য হচ্ছে প্রফিট লস স্টেটমেন্ট বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে আগে অ্যাকাউন্টিং কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তারাও যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আপনারাও একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন যে কিভাবে হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করতে হয়। যদি আপনি ট্যাক্সে কাজ করতে চান তাহলে এটা ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তার জন্য হচ্ছে আজকে ভিডিওটা তৈরি করা। শুরুতে হচ্ছে আমি বললাম টার্নওভার। টার্নওভারটা যখন আপনি দেখবেন, সেখানে দেখবেন 19 নম্বরে একটা নোট দিছি, সেখানে টার্নওভার দেখাচ্ছে 18 কোটি সামথিং। তবে টার্নওভার যারা হচ্ছে একদম নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসা, যেটাকে টার্নওভার সংক্ষেপে বলতে গেলে এটা মূলত সেলসই বোঝায়। এখন যদি আমরা 19 নম্বর নোটে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আছে, টার্নওভার সরাসরি 19 নম্বর নোটে 18 কোটি সামথিং যেটা আছে এটা দেওয়া আছে। যদি এটা অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান হইতো তাহলে দেখা যায় টার্নওভারে বিভিন্ন ক্যাটাগরি থাকতো। সেটা অনেক প্রতিষ্ঠানের এক্সপোর্ট ইনকামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অনেকটা ডিম এক্সপোর্ট থাকে, ডিরেক্ট এক্সপোর্ট থাকে, লোকাল সেলস থাকে, অনেকগুলো ক্যাটাগরি হেড থাকতে পারে, অর্থাৎ সেলস সবগুলো মিলে হচ্ছে টার্নওভার হয়। এটা যেহেতু হচ্ছে এই সিরিজের আমার দুইটা ভিডিও করার ইচ্ছা আছে। একটা হচ্ছে এইটা অর্থাৎ পিএল সিঙ্গেল যে কোম্পানির পিএল অর্থাৎ একটা কোম্পানি, আরেকটা হচ্ছে কনসলিডেটেড পিএল তৈরি করার ইচ্ছা আছে। প্রথম ভিডিওটা আজকে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে সিঙ্গেল একটা কোম্পানি, তাই মোটামুটি এটা ছোট বলা যায়, এটা হচ্ছে একটা আইডিয়া। এখন আমরা সরাসরি পেয়ে গেলাম যে কোম্পানির সেলস হচ্ছে 18 কোটি। তারপর হচ্ছে আমাদের যেটা বের করতে হবে কস্ট অফ গুডস সোল্ড। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে অংশটা এটা হচ্ছে একদম সামারি বলা যায়, অর্থাৎ সামারি বলতে প্রতিটা হেডের সামারিটা এখানে আসবে, আর প্রতিটার জন্য হচ্ছে কিভাবে আসছে এর জন্য হচ্ছে একটা নোট দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড এটাকে বাংলা বলতে গেলে যেটা হয় বিক্রিত পণ্যের ব্যয়। এটা হচ্ছে একটা মেজর এবং গুরুত্বপূর্ণ, যেটার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আমি এরকমও দেখছি যারা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, কিন্তু ওনারা ভাইভাতে গেছে, সেখানে জিজ্ঞেস করছে যে সিওজিএস অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করতে হয় সেটা বলতে। অনেক ক্ষেত্রে ইভেন আমার ফ্রেন্ডও বলছে যে আসলে এটা ওই মুহূর্তে মনে নাই, কারণ এটা আপনি যদি বুঝে না পড়েন তাহলে জিনিসটা হচ্ছে মনে থাকবে না। এটা বের করার জন্য আমি ডিটেলস এখানে দেখাচ্ছি। প্রথম হচ্ছে আপনি দেখছেন ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রতিটা পিরিয়ডে একটা ওপেনিং থাকবে, একটা ক্লোজিং থাকবে। র মেটেরিয়ালস গত বছরের যেটা ক্লোজিং ছিল এই বছরে এসে ওপেনিং হয়েছে, তাহলে এখানে ওপেনিং এর পরিমাণ যায় 44 কোটি সামথিং আছে। তারপর হচ্ছে পারচেজ ডিউরিং দ্য ইয়ার, এই বছর কি পরিমাণ র মেটেরিয়ালস কিনছে, তাহলে নাম্বার 1 হচ্ছে ওপেনিং র কত ছিল, তার সাথে হচ্ছে পারচেজ কত হয়েছে, এই দুইটা জিনিস যোগ করলে হচ্ছে আমরা 46 লাখ যেটা পেয়েছি। এটা থেকে হচ্ছে আমাকে বাদ দিতে হবে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। এই অংশটাকে বলা হয় ম্যাটেরিয়াল, র মেটেরিয়ালস কনজিউম, অথবা যেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে প্রোডাকশনে। অর্থাৎ আমার কাছে বছরের শুরুতে ছিল 1 টাকার ম্যাটেরিয়াল, আমি এই বছর কিনছি আরো 1 টাকা 2 টাকা, কিন্তু আমি 2 টাকার পুরোটাই ব্যবহার করি নাই, বছর শেষে আমার কাছে আরো 1 টাকা আছে, তার মানে আমি র মেটেরিয়ালস এর ব্যবহার করছি 1 টাকা। এটাই হচ্ছে মূলত একটা অংশ যে কস্ট অফ গুডস সোল্ড এর ম্যাটেরিয়াল, র মেটেরিয়ালস কনজিউম। এর সাথে হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে, এড কনভারসেশন কস্ট, অর্থাৎ এর সাথে হচ্ছে একদম ডিরেক্ট যে কস্টগুলো থাকে, আপনি যত বড় প্রতিষ্ঠান দেখবেন তত বেশি হেডে দেখা যায় ডিরেক্ট কস্টগুলো থাকবে। এখানে দেখা যাচ্ছে আমরা নাম দিলাম, এখানে হচ্ছে কনভারসেশন কস্ট, এম হয়ে গেছে। কনভার্সন কস্ট যেটা আছে, প্রথমে হচ্ছে ফ্যাক্টরি স্যালারি অ্যান্ড ওয়েজেস, তারপর হচ্ছে গ্যাস বিল থাকতে পারে, ইলেকট্রিসিটি থাকতে পারে, তারপর হচ্ছে ফ্যাক্টরি যে মেশিনারিজ থাকে এগুলো রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স। তো এটাও অনেক প্রতিষ্ঠানে যেহেতু অনেক মেশিন থাকে, রিপেয়ার মেনটেনেন্স থাকবে। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশনটাকে আপনাকে দুইটা হেডে চিন্তা করতে হয়। একটা হচ্ছে এখানে কনভারসেশন কস্ট যেটা ফ্যাক্টরি মেশিনারি সেটা, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টেও যায়, যেটা হচ্ছে আসবাবপত্র যদি থাকে। যেহেতু একটা অফিসে সব ধরনের আসবাবপত্র থাকে, তাহলে সাধারণত ডেপ্রিসিয়েশনটা দুইটা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে
ফ্যাক্টরি, যেটাকে আমরা কনভারসেশন কস্ট বলি, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যায়। তারপর হচ্ছে আদার্স ফ্যাক্টরি এক্সপেন্স। আপনারা যখন পিএল অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য যাবেন, তখন হচ্ছে হেডগুলোকে হচ্ছে আরো বেশি ক্লাসিফাই হয়ে চিন্তা করতে হবে। যেমন এখানে আমি একটা হেড দিলাম আদার ফ্যাক্টরি এক্সপেন্স, এরকম আসলে কোনো হেড রাখা উচিত না। কারণ আপনার ট্যাক্সের কথা চিন্তা করতে গেলে সেটা হচ্ছে এক্সপেন্সের আলাদা আলাদা হেড ধরে হচ্ছে আমাদের টিডিএস এর ব্যাপার আসতেছে, তারপর সেকশন 55 অনুসারে ডিসঅ্যালাওয়ের ব্যাপার আসতেছে, টিডিএস রেটের ব্যাপার আসে। তাই এই ধরনের আমাদের হেডগুলো ওইরকম করে চিন্তা করা উচিত যেগুলোর উপর আমরা সহজে টিডিএস, যেমন স্পেশালি সাপ্লাইয়ের ক্ষেত্রে 89 সেকশনটা খুবই ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, ওইরকম করে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপর হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স, এটাও ফ্যাক্টরি ফায়ার ইন্স্যুরেন্স হইতে পারে, পুরো ফ্যাক্টরি হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা ফায়ার ইন্স্যুরেন্সগুলো এখানে কনভারসেশন কস্ট হিসেবে নিয়ে আসলাম। ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স, ট্রাভেলিং কনভেন্স দুই ধরনের, একটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কাররা কোথাও যেতে পারে তাদের জন্য একটা, আরেকটা হচ্ছে অফিসে যেটা থাকে, এটাও দুইটা হেডই থাকে। তারপর লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন, এটাও দেখা যায় এখানে একটা কনভারসেশন কস্ট হিসেবে দেখানো হচ্ছে। ক্যারিং এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্স, মেইনটেনেন্স অফ মিনি বাস, এই সবগুলো হচ্ছে ডিরেক্ট হচ্ছে কনভারসেশন কস্ট। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম র মেটেরিয়ালস কনজিউম, এর সাথে হচ্ছে আমাকে যোগ করতে হবে কনভারসেশন কস্ট, অনেক ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি ফ্যাক্টরি ওভারহেডও বলি। তারপর হচ্ছে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা চলে আসছে, অর্থাৎ আমরা ম্যাটেরিয়াল নিছি, তার সাথে যখন আদার্স যে প্রসেসিং কস্টগুলো আছে, যারা হচ্ছে র মেটেরিয়ালস থেকে ফিনিশ গুড অর্থাৎ গুডস তৈরি করার জন্য যেটা, এইটা হচ্ছে মিলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পেয়ে গেছি। আপনি খেয়াল রাখতে হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড না, এর সাথে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা প্রতিষ্ঠানের ফিনিশ গুডস অর্থাৎ ম্যাটেরিয়ালের যে ওপেনিং ক্লোজিং এর ব্যাপার আসে সেটা 3 ক্যাটাগরিতে থাকে। একটা হচ্ছে র মেটেরিয়ালস এর ওপেনিং ক্লোজিং থাকবে, আরেকটা থাকে সেমি ফিনিশ গুডস এর ওপেনিং ক্লোজিং থাকে, আরেকটা হচ্ছে ফিনিশ গুডস এর ওপেনিং ক্লোজিং থাকে। তবে অনেক প্রতিষ্ঠান দেখা যায় সেমি ফিনিশের প্রপার হিসাব রাখা ডিফিকাল্ট, যারা হচ্ছে সফটওয়্যার ব্যবহার করে না তাদের জন্য, তখন দেখা যায় সেক্ষেত্রে ফিনিশ গুডস সেকশনটা থাকে। তবে অবশ্যই ফিনিশ গুডস সেকশনটা সবার জন্যই থাকবে। তাহলে আমরা এখানে সেম কাজ করছি, ওপেনিং ফিনিশ যেটা ছিল এটা যোগ করছি, বাদ দিছি হচ্ছে ক্লোজিং। এটা যখন বের করার পর অর্থাৎ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার প্লাস হচ্ছে ফিনিশ গুডসের একটা অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে আমরা যে অংশটা পেয়ে গেছি এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটা আমরা এখানে নিয়ে দেখালাম যে 20 নাম্বার সময় কোথা থেকে আসছে, এখান থেকে চলে আসছে। তাহলে আমরা মেজর দুইটা জিনিস ক্যালকুলেশন করে ফেললাম, এক হচ্ছে টার্নওভার 19 নাম্বার নোট, তারপর হচ্ছে কস্ট অফ সেলস 20 নাম্বার। এই টার্নওভার থেকে কস্ট অফ সেলস যখন বাদ দিব সেটাকে হচ্ছে প্রফিট, গ্রস প্রফিট, সেটাকে অনেক সময় কন্ট্রিবিউশন মার্জিন বলা হয় কস্টিং এর ভাষায় বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা গ্রস প্রফিট অর লস এটা নাম দিতে পারি। তাহলে এখানে দেখলাম আমরা বাদ দেওয়ার পর দুইটাতে যখন বাদ দিয়েছি তখন আমাদের প্রফিট চলে আসছে, গ্রস প্রফিট 9 কোটি টাকা। এখন আমরা যাব নোট নাম্বার 21-এ অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের হেডগুলো কি কি আছে? অপারেটিং এক্সপেন্স যেটাকে আমরা বলতে পারি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেম কথা, এখানে শুধু অপারেটিং এক্সপেন্স নাম দিয়েছে। তার মানে এগুলো হচ্ছে প্রোডাকশনের সাথে ডিরেক্টলি ইনভলভ না অর্থাৎ রিলেটেড না, অফিসিয়াল এক্সপেন্স। হেডগুলো যদি আপনি চিন্তা করেন স্যালারি এবং অ্যালাওয়েন্স, এগুলো হচ্ছে স্টাফ অর্থাৎ অফিসিয়াল যে স্যালারি, তাদের ফেস্টিভ্যাল বোনাস, এখানে হচ্ছে হেডিংগুলো ঠিক হয়নি, কারণ আপনাকে স্যালারি এবং অ্যালাউন্স যখন থাকবে এর মধ্যে ফেস্টিভ্যাল বোনাসও থাকবে। কারণ ট্যাক্সের ক্ষেত্রে আমি নিজেও যখন এই দুইটা হেড নিয়ে ঝামেলায় পড়ছি, সেটা হচ্ছে যখন ডিসিডিকে বোঝানো হচ্ছে যে স্যালারি এবং অ্যালাউন্স, যেটাকে আমরা আগে 108 ফর্ম ছিল, বর্তমানে হচ্ছে স্যালারি পেমেন্টের ডিটেলসের একটা শিডিউল থাকে, যারা উইথড্রন রিটার্ন করেন সেই ক্ষেত্রে দেখা যায় সেপ্টেম্বরে যে রিটার্নটা দিতে হয় সেখানে হচ্ছে এই ডিটেলসটা থাকে। তো তখন দেখা যায় স্যালারি এবং অ্যালাউন্স বলতে উনি সেটা বুঝতেছে কি ফেস্টিভ্যাল বোনাস এর মধ্যে থাকবে, আসলে এর মধ্যে থাকার কথা, আলাদা হেড দেওয়া মানে এটা হচ্ছে একটা কনফিউশন ক্রিয়েট করা। তাই অবশ্যই আপনাকে যখন হেডিং করবেন একদম ট্যাক্সের সাথে মিলে কিরকম করা যায় এটা অবশ্যই ভাবতে হবে, না হয় ঝামেলায় পড়তে হয়।
তারপর হচ্ছে অফিস মেইনটেন্যান্স। আমি আসলে হেডগুলো এই কারণেই রাখছি যাতে আপনারা বলতে পারি যে এই জিনিসটা রাখা উচিত না, ওই জিনিসটা রাখা উচিত না। তারপর হচ্ছে অফিস মেইনটেন্যান্স আছে, প্রিন্টিং এক্সপেন্স। এটাকেও প্রিন্টিং এক্সপেন্সের ক্ষেত্রে আপনাকে হেডগুলো সেপারেট করতে হবে। অনেকগুলো দেখা যায় অনেকে পোস্টেজ, কুরিয়ার, প্রিন্টিং সব একসাথে দেয়। কারণ ট্যাক্সের রেটের ক্ষেত্রে একটু ঝামেলা, মানে আলাদা আলাদা টিডিএস হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হেডগুলো আলাদা করে রাখতে হবে। তারপর হচ্ছে ফুড এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন। আমি আগে বলছিলাম ডেপ্রিসিয়েশন 2 জায়গায় থাকে, একটা ফ্যাক্টরিতে আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভে, যেটাকে আমরা অপারেটিং এক্সপেন্স হিসেবে নেই। তারপর অডিট ফি, পোস্টেজ এন্ড কুরিয়ার, জেনারেটর রেন্ট, ওয়্যারহাউস রেন্ট, যদি কোনো প্রতিষ্ঠান ওয়্যারহাউসের ব্যবস্থা করে বা ভাড়া দেয় সেটা। শোরুম এক্সপেন্স আছে, ক্রিয়েটিং ফি, তারপর প্রফেশনাল ফি, ইউসিএসজি ফি, ট্যাক্স এক্সপেন্স, বিভিন্ন ধরনের। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ট্যাক্স এক্সপেন্সের যে হেডটা এখানে আসছে এটা হচ্ছে একদম আসা উচিত না। কারণ ট্যাক্স এক্সপেন্সের জন্য আমরা সেপারেট করে হচ্ছে আমরা এখানে যদি আমরা দেখাই কারেন্ট ট্যাক্স এক্সপেন্স, এই জায়গার মধ্যে জিনিসটা চলে যাচ্ছে। সো এটাও এখানে না রাখা, এখানে আসবে না। যেমন প্রপার অ্যাকাউন্টিং মেথড অনুসারে করে সেক্ষেত্রে আইএফআরএস অনুসারে এটা এখানে না দেওয়াটা হচ্ছে বেটার। সিএসআর কস্ট দরকার, ট্রাইব্যুনাল ফি, ব্যাট ক্লেম অন ইম্পোর্টার, অর্থাৎ জরিমানা, ব্যাট এক্সপেন্স ক্লেম এগেন্স্ট এত, এই জরিমানাও দেওয়া হইতে হয়েছে 28,86,000 টাকা। এই সবগুলো খরচকে হচ্ছে আমরা অপারেটিং এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি, যেটা হচ্ছে নোট নাম্বার 21-এ চলে গেছে। 21-এ আসার পর যখন আমরা গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিচ্ছি তখন হচ্ছে ট্রেডিং প্রফিট আর লস বেরিয়ে আসছে। দেখা যায় লাভের পরিমাণ কমে যাচ্ছে, কমে এখন দাঁড়াইছে 7 কোটি সামথিং। তারপর হচ্ছে আমাদের 22 নম্বর নোটে খুব ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল এক্সপেন্স। এই কোম্পানির ফিনান্সিয়াল এক্সপেন্সের কথা আমরা যদি নোটে যাই সে জায়গায় দেখতেই পাচ্ছি ইন্টারেস্ট অন লিজ ফিনান্স। কারণ আপনাকে হচ্ছে নোটের ডিটেলস দিতে হবে, পারলে শিডিউল সহ যদি দেওয়া যায়, শিডিউল সহ বলছি কারণ লিজ ফিনান্সের একটু ঝামেলা থাকে, সেটা যত ডিটেলসটা বোঝানো যায় সেটা। তারপরে এখানে আছে ব্যাংক চার্জ, ইন্টারেস্ট অন টার্ম লোন, ইন্টারেস্ট অন ডিমান্ড লোন, ইন্টারেস্ট অন এসওডি, এই সবগুলো জিনিস যোগ করলে 6 কোটি সামথিং হচ্ছে ইন্টারেস্টের পরিমাণটা চলে আসছে। তখন আমরা এখান থেকে ইন্টারেস্টটা বাদ দিব। গ্রস অপারেটিং প্রফিট, এটাকে হচ্ছে আমরা নাম দিচ্ছি গ্রস অপারেটিং প্রফিট, অর্থাৎ ফিনান্সিয়াল এক্সপেন্স বাদ দিয়ে। অনেক ক্ষেত্রে ট্রেডিং প্রফিটটা রাখার দরকার নাই, কারণ গ্রস প্রফিট থেকে যে অপারেটিং এক্সপেন্স ফিনান্সিয়াল এক্সপেন্স বাদ দেই তাহলে সেটা অপারেটিং প্রফিট চলে আসতেছে, অনেক দরকার নাই, ওইটা সেপারেট না করলেও হয়। করার কারণ হচ্ছে এই কোম্পানির টার্নওভারের তুলনায় ফিনান্সিয়াল এক্সপেন্সের পরিমাণটা খুব বেশি, তাই এটা আলাদা করে আইডেন্টিফাই করার জন্য। তারপর হচ্ছে নন অপারেটিং ইনকাম। যখন আমরা গ্রস অপারেটিং ইনকাম বের করে ফেলছি তার মানে বিজনেসের ইনকাম হচ্ছে আমাদের আসতেছে এটা 73,87,337, এটা হচ্ছে আমাদের গ্রস অপারেটিং ইনকাম। তারপর হচ্ছে আমাদের নন অপারেটিং ইনকামের একটা ইনকাম আছে 23 নম্বর নোটে যদি আমরা যাই, তো এখানে দেখা যায় ইন্টারেস্ট রিসিভ ফর এফডিআর, প্রতিটা প্রতিষ্ঠানে কোনো না কোনোভাবে এফডিআর থাকেই, সেক্ষেত্রে এখানে একটা ইন্টারেস্ট আছে যেটাকে হচ্ছে আমরা এখানে দেখাতে হবে নন অপারেটিং ইনকাম হিসেবে আমরা দেখালাম। এটা যখন আমরা যোগ করছি তাহলে হচ্ছে আমাদের প্রফিট বিফোর ট্যাক্স, এই পর্যন্ত হচ্ছে আমাদের ট্যাক্সের জন্য গুরুত্বপূর্ণ। এখানে প্রফিট বিফোর ট্যাক্স এটা হচ্ছে আপনি যখন কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশন করতে যাবেন তখন হচ্ছে আপনাকে এই অংশটাই নিতে হবে, এটা দিয়ে শুরু করতে হবে। আপনাকে প্রথমে প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে শুরু করতে হবে। এটা শুরু করার কারণ হচ্ছে কারণ আইএফআরএস যদি আপনি 12 দেখেন এখানে পুরো বিশ্বে ট্যাক্সের ক্যালকুলেশন আর অ্যাকাউন্টিং ক্যালকুলেশনের মধ্যে একটু পার্থক্য হয়। এর কারণ হচ্ছে যেমন প্রফিট বিফোর ট্যাক্সের আমরা দেখলাম 77 লাখ সামথিং, তারপর কারেন্ট ট্যাক্স এক্সপেক্ট, ডেফার ট্যাক্স এক্সপেক্ট, অনেক ক্ষেত্রে প্রতিটা প্রতিষ্ঠান ডেফার ট্যাক্স এক্সপেন্স থাকে। যদিও অ্যাকাউন্টিং প্র্যাকটিসের ক্ষেত্রে যদি প্রপার এনবিআর যে ট্যাক্স রেটটা থাকে ওই রকম করে যদি ধরা হয়, অর্থাৎ থার্ড শিডিউল আর হচ্ছে অ্যাকাউন্টিং এর ডেপ্রিসিয়েশনের শিডিউলটা যদি সেম হয় তার ডেফার ট্যাক্সটা আসে না, কারণ ডেফার ট্যাক্স ক্যালকুলেশন করাটা অনেকটা ঝামেলার। আমি যদি কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি পরবর্তী ভিডিওতে অবশ্যই ওখানে ডেফার ট্যাক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যদিও আলোচনা করা সম্ভব নয় তাহলে সেপারেট একটা ভিডিও বানাবো ডেফার ট্যাক্স নিয়ে, কারণ এখানে হচ্ছে অনেক কিছু ব্যাপার আছে যেটা আমার জানা দরকার।
তা ডেফার্ড ট্যাক্স হচ্ছে অ্যাকচুয়ালি সহজ কথা এটা কোনো ট্যাক্স না, অর্থাৎ ট্যাক্স পেড করা হয় না, জাস্ট ক্রিয়েট করে রাখা। এই কারণে হচ্ছে কারেন্ট ট্যাক্স এক্সপেন্সের আগের যে প্রফিটটা থাকে এইটা কি হচ্ছে ট্যাক্সের ক্যালকুলেশন শুরু করতে হয়। তারপর এখানে চলে আসতেছে দুইটা দেখলাম, কারেন্ট ট্যাক্স আর ডেফার্ড ট্যাক্স। এটা বাদ দেওয়ার পর চলে আসছে মাত্র প্রফিট কমে 2,63,86,86,000 এইটা। অর্থাৎ আপনাকে আমি জাস্ট ফিগারগুলো অনেক বড় এক্স্যাক্টলি হইতে হবে এরকম না, জাস্ট আমি নিয়মটা বলতেছি, ফিগার মুখস্থ বা বলার কোনো প্রয়োজন বোধ করতেছি না। তারপর প্রভিশন ফর ট্যাক্স, টোটাল ট্যাক্স হয়ে গেছে, এটা বাদ দেওয়ার পর নেট প্রফিট আফটার ট্যাক্স, এটা বাদ দিলে নেট প্রফিট আফটার ট্যাক্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যখনই আমরা ট্যাক্সের যে প্রভিশনটা আছে এটা বাদ দেওয়ার পর 1 2 সেটা যখন 2 কোটি সামথিং বাদ দেওয়ার পর দেখা যায় আমার লস হয়ে যাচ্ছে 1 কোটি সামথিং। এখন যদি আমরা এইটা ধরে অর্থাৎ নেট প্রফিট আফটার ট্যাক্স ধরে ক্যালকুলেশন করা হইতো তাহলে দেখা যায় প্রতিষ্ঠানের লস হয়ে যেত। এখন দেখা যায় এটা যদি আমরা প্রফিটের আগে ধরি অর্থাৎ এটা ধরে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের লসটা হচ্ছে না। যাই হোক, তার পরবর্তীতে হচ্ছে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা হচ্ছে নাম্বার নেট প্রফিট আফটার ট্যাক্স, যদি আমরা এখানে দেখি নেট প্রফিট আফটার ট্যাক্সকে ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এটাও যদি আমরা নোট নাম্বার একটা আছে, ডিটেলসটা এখানে আছে, কারেন্ট ট্যাক্স প্রভিশন আছে, ইপিএস এর একটা ব্যাপার, ডেফার্ড ট্যাক্সের একটা হালকা একটা উদাহরণ এখানে আমি অ্যাটাচ করছি, এটা নিয়ে বলবো। আর্নিং পার শেয়ার, বেসিক আর্নিং পার শেয়ার, কারণ আর্নিং পার শেয়ারের ক্ষেত্রে আপনাকে বেসিক এবং ডাইলুটেড শেয়ার দুই ধরনের হচ্ছে আর্নিং পার শেয়ার থাকে। এই প্রতিষ্ঠান যেহেতু পাবলিক লিমিটেড না অথবা ছোট প্রতিষ্ঠান দেখানোর প্রয়োজন বোধ করে নাই, সেক্ষেত্রে শুধু বেসিক আর্নিং পার শেয়ার দেখানো হয়েছে। তাহলে দেখা যায় আর্নিং অ্যাট্রিবিউট টু অর্ডিনারি শেয়ার হোল্ডার, অর্ডিনারি শেয়ার যেহেতু লস পাচ্ছে আর এই কোম্পানির শেয়ার সংখ্যা হচ্ছে মোট হচ্ছে 50 লাখ, এটা দিয়ে ভাগ করলে দেখা যায় নেগেটিভ, অর্থাৎ একটা শেয়ারে ওনারের 3.72 পয়সা লস হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানের মালিককে এই সিজনে অর্থাৎ এই হিসাবকালে তাকে হচ্ছে লস নিতে হবে প্রতি শেয়ারের ক্ষেত্রে 3.72 পয়সা টাকা করে। তারপর এখন আমরা ডেফার্ড ট্যাক্সের ছোট্ট উদাহরণটা নিয়ে একটু বলি। প্রথম হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, অর্থাৎ এই যে প্রপার্টি প্ল্যান্ট, কারণ আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে সবচেয়ে বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে প্র্যাকটিস হয় সেটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট থেকেই আসে, বাকিগুলো থেকে অনেক কম আসে, যেটা আপনি পরবর্তীতে কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ পিএল যদি আমি বানাই ভিডিও বানাই ওখানে দেখতে পারবেন আরো অনেক ধরনের ডেফার্ড ট্যাক্সের পরিমাণ আছে। এই ম্যাটারতে শুধু হচ্ছে প্রপার্টি প্ল্যানের ইকুইপমেন্টের ক্ষেত্রে। তাহলে দেখা যায় ক্যারিং অ্যামাউন্ট অফ প্রপার্টি প্ল্যানের ইকুইপমেন্ট এটা হচ্ছে অ্যাকাউন্টিং বেসিস, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে খরচ ডেপ্রিসিয়েশনকে সেপারেট করে করে যে প্রপার্টি প্ল্যানের ইকুইপমেন্টের পরিমাণটা আসতেছে এইটা, অর্থাৎ 5,28,00,000 বা 52,83,00,000 যেটা আসতেছে এটা। তারপর ট্যাক্স বেস অফ প্রপার্টি প্ল্যানিং ইকুইপমেন্ট, তাহলে দেখা যায় ট্যাক্স বেস হচ্ছে আলাদা, আমাদের অ্যাকাউন্টিং বেসিসে ক্যারিং ভ্যালু হচ্ছে বেশি আর হচ্ছে ট্যাক্স বেসে হচ্ছে ক্যারিং ভ্যালু কম। তাহলে আমরা পাচ্ছি এখানে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কত আসতেছে 9 কোটি সামথিং। তারপর হচ্ছে এটার উপর হচ্ছে যত টাকা আসতেছে, যেহেতু এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তার ট্যাক্স রেট হচ্ছে 27.5, এই পার্সেন্টেজটা এখানে গুণ করলে আমার ডেফার্ড ট্যাক্সটা আসছে, গুণ করলাম, এইটাই হচ্ছে মূলত ডেফার্ড ট্যাক্স। তাহলে আপনি দেখতে পাচ্ছেন কেবল ডেপ্রিসিয়েশনের পার্থক্যগত কারণে এখানে একটা ট্যাক্স উৎপন্ন হয়েছে, তার জন্য হচ্ছে আমাদের যে ডেফার্ড ট্যাক্সের ব্যাপারটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে যদিও দেখানো হয় খরচ হিসাবে, কিন্তু ট্যাক্সের তখন এটাকে অ্যালাউ করে না, কারণ এটা আসলেই খরচ না, বা এটা দুজনের যা শুধু ডেপ্রিসিয়েশন রেটগত পার্থক্যের কারণে হয়েছে এইটা। তাহলে মোটামুটি আমি ভিডিওটাতে চেষ্টা করেছি সেটা হচ্ছে ট্যাক্সের আলোকে হচ্ছে পিএলটা বোঝাইতে, কারণ ট্যাক্সের ক্ষেত্রে হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ভালোভাবে বোঝা দরকার, সেটা টিডিএস কাটার জন্য হোক বা অন্য কোনো ইস্যু করার জন্যই। তাহলে মোটামুটি হচ্ছে এইটা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তীতে কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন, অপেক্ষা করবেন। আরও আমাদের যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আছে সবগুলো দেখবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।